শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো। তো অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই প্লিজ সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, কারণ একটু ভিডিওটা আলাদা করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজ সকাল সকাল না আমি রান্না করতে বসে গেছি। ঠিক সকাল বলা যাবে না, 8:30-9টা। আর সেই জন্য আমি যে রান্নাটা করব সেটা তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর সেই রান্নার জন্যই সবজিটা আমি কেটে নিচ্ছি। তো আলু, পেঁয়াজ, রসুন এগুলো আমি কেটে নিলাম। আর কি বলো তো বন্ধুরা, সব কিছু সবজি যদি কাটাকাটি করে তুমি রান্না করতে বসো, তাহলে না রান্নাটা অনেকটাই তাড়াতাড়ি হয়। আর হরবড় হতেও হয় না, কারণ সব কিছু কেটে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় বসলে অনেক জলদি হয়ে যায়। আর যদি কাটা না থাকে সেক্ষেত্রে কি হয়, একবার এটা করো একবার ওটা আনো, এরকম করতে করতে দেখবে উনুনটাও নিভে যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন উনুনটা জ্বেলে নিচ্ছি। আর উনুন জ্বালানোর এই পদ্ধতিটা না আমি মা কাকিমাদের কাছ থেকেই দেখেছিলাম, যে ওরা আগে যে এইরকম যে ঘরের মধ্যে কাগজ পলিথিন থাকতো ওগুলো দিয়েই উনুন জ্বালতো। আর আগে আমি কেরোসিন দিয়ে জ্বালতাম, কিন্তু এখন তো কেরোসিনের ছিটে ফোটাও নেই, সেই জন্য আমি এরকম কাগজ টুকরো দিয়েই জ্বালি। প্রথমটাতে একটু 5 মিনিট মতো সময় লাগবে, একটু সময় লাগবে ধরতে কাঠগুলো, কিন্তু দেখবে খুব ভালোভাবে উনুনটা জ্বলে যাবে। আমি এদিক ওদিক করে ছোট ছোট যে কাঠগুলো ছিল সেই কাঠগুলো দিয়ে উনুনটা জ্বেলে দিলাম। আর তার সঙ্গে ছোট ছোট কাগজও কিছু দিয়ে দিলাম, তাহলে আর উনুনের কাঠগুলো নিভবে না। তো বন্ধুরা, আলু পোস্ত তো বাঙালির প্রিয়। আর সেই বাঙালির প্রিয় আলু পোস্তর সঙ্গে যদি একটু চিংড়ি মাছ মিশিয়ে দেওয়া হয়, তাহলে সেটা আরও টেস্টটা খুব বেশি জমে যায়, তাই না? ঠিক সেটাই, ওরকমভাবে আজ আমি চিংড়ি আলু পোস্ত বানাবো। তো চিংড়ি আলু পোস্ত বানাতে বিশেষ কিছু যে অনেক তেল মশলা বা অনেক কিছু দরকার সেরকম কিছু না। ঘরোয়াভাবে দেখবে এইভাবে চিংড়ি আলু পোস্তটা বানাবে, খুব সুন্দর লাগবে। তো আমি কিভাবে চিংড়ি আলু পোস্ত বানাই সেটা একবার দেখে নাও সবাই। আর অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবে, আর তারপর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো খেতে। তো দেখো, উনুনটা জেলে করে না কড়ার মধ্যে এই পাওয়ারটা আমি দিয়ে দিলাম। কারণ অন্য দিন হলে কি হয়, মাটি দেওয়া হয়। তো এই কিছুদিন হলো কি হয়েছে বলো তো বন্ধুরা, মাটিটা শেষ হয়ে গিয়েছে। আর মাটি শেষ হলে তাহলে উনুনে রান্না করব কি করে, সেই জন্য একটু পাওয়ার দিয়ে দিলাম। পাওয়ার দিলে কড়াটা তাড়াতাড়ি ছেড়ে যাবে, আর কালিটা বসবে না। আর এদিকে দেখো, পাওয়ার দিতে গিয়েছি যখন কলতলে, তখন এদিকে উনুনটা নিভে গেছে। এটাই হচ্ছে কাঠে রান্নার অসুবিধা, একটু উঠে গেলেই দেখবে সব কিছু শেষ, উনুন একেবারে নিভে গেছে। আর এদিকে আমি এই যে বললাম না তোমাদের সাথে চিংড়ি আলু পোস্ত বানাবো, সেই জন্য চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর এখন চিংড়ি মাছটায় নুন হলুদ একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। উনুনে রান্না করলে রান্নার সাথে সাথে উনুনের কাঠগুলোও না জ্বাল দিতে হবে, না হলে একবার দিয়ে যদি তুমি শুধু রান্নার দিকেই খেয়াল রাখো তাহলে কাঠগুলো নিভে যাবে। আর কাঠ নিভে গেলে বা না জ্বললে ওই ধোঁয়াটাতে পুরো সবজিটাই যেটাই রান্না করো সব ধোঁয়া ধোঁয়া গন্ধ ছাড়বে। এখন আমি নুন হলুদ মাখিয়ে চিংড়িটা ভাজতে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আর একটা ভুল হয়ে গেছে জানো বন্ধুরা, কি হয়েছে বলো তো, চিংড়ি মাছটা আমি বেছেছিলাম যখন, তখন ধুয়েছি। আর ধোয়ার পর জল দিয়ে ধোয়ার পর কিছুটা জল না চিংড়ির মধ্যে রয়ে গেছিলো, ওটা ফেলতে ভুলে গেছি। মানে ভালো করে ঝেড়ে নিলে খুব ভালো হতো, কিন্তু খুব ভালো করে ঝাড়া হয়নি, একটু একটু জল রয়ে গেছে। আর সেই জন্যই যখন আমি চিংড়িটা এই যে কড়ার মধ্যে দিয়েছি, দেখো তোমরা বুঝতে পারবে, তখন দেখছি অনেকটা জল আসছে। তো চিংড়ি মাছে এত তো জল বেরোবার কথা নয়, তখন আমার মনে পড়ছে যে হয়তো ওই জামবাটির মধ্যে কিছু জল রয়ে গিয়েছিলো। আর এরকম যদি ঘটনা তোমাদের সাথেও হয়, যে কোনো কিছু ভাজবার সময় যদি এরকম জল বেরিয়ে যায়, তখন তোমরা সেই জিনিসটাকে কড়ার সাইডে করে নিয়ে নেবে, আর মাঝে জলটা রয়ে যাবে। এরপর তুমি যদি জাল দিয়ে দাও, মানে বা গ্যাসে রান্না করলে গ্যাসের ফ্লেমটাকে একটু বেশি আঁচে দিয়ে দাও, তাহলে জলটা শুকনো হয়ে যাবে, আর যেটা ভাজতে চেয়েছিলে সেটাও ভালো করে ভাজতে পারবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে না আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর সত্যি বলতে কি বলতো, চিংড়ি মাছের কোনো গুণাবলী না থাকলেও চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই টেস্টি। আর আলু পোস্তর মধ্যে দিলে তো বলারই নেই। এরপর আলু পোস্তটা বসাবার জন্য আমি একটু কালো জিরে দিয়ে দিলাম।
আর পেঁয়াজ এখন দেবো না, কেন বলো তো, আমি আলুর সঙ্গে পেঁয়াজ আর রসুন একটু কেটে রেখেছি। আর অল্প করে হলুদ দিয়ে দিলাম। আর হলুদটা এখন তেলের মধ্যে দিয়ে দিলে গন্ধও ছাড়বে না। আর এমনিতেও আমার অভ্যেস আছে তেলের মধ্যেই হলুদ দিই। কেন বলো তো, প্রায় সময় না আমার গায়ে না তেল ছিটকে আসে, যে কোনো খাবার বানাতে গেলে তেলের মধ্যে সবজি দিলে বা মাছ দিলে ছিটকে আসে। যাতে না ছিটকে আসে তার জন্য একটু হলুদ দিয়ে দিই। আর যারা রান্না করতে ভয় পাও বা পুড়ে যাবার ভয় পাও তারা কিন্তু এই পদ্ধতিটা করতে পারো। যে কোনো কিছু রেডি করবার আগে, তরকারি যখন বানাবে তখন একটু হলুদ দিয়ে দিবে। আমার কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে আর হলুদটাও ভাজা হয়ে গেল। সেই জন্য আলু আর পেঁয়াজ আর রসুনের কুচিগুলো সব আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে, খুব লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এখন আলু পোস্তর এই আলু পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। বেশ কিছুক্ষণ ধরে আলুটা ভাজা ভাজা করে নিয়েছি। অনেকক্ষণ ধরে নাড়ার জন্য আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর ওটার মধ্যে একটু পোস্ত দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, পোস্ত দেওয়ার ভিডিওটা না তুলতে পারিনি, কোনো কারণে মিস হয়ে গেছে। আর পোস্তটা দিয়ে জল দিয়ে তার উপরে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। কি হয়েছে বলো তো বন্ধুরা, এই পোস্তটা দেওয়ার পরে না আর ভাজা চলবে না, শুধু পোস্তটা দেওয়ার সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হবে। কারণ পোস্তটা যদি ভেজে দেওয়া হয় তাহলে চিংড়ি আলু পোস্তর টেস্টটা একটুও ভালো আসবে না। এরপর চিংড়ি দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে ফুটিয়ে নিতে হবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তবে অবশ্য বাড়িতে থাকা কাঁচা লঙ্কা। তোমরা তো জানোই যে লাল লাল পাকা কাঁচা লঙ্কাগুলো কত সুন্দর, তোমাদের সাথে শেয়ারও করেছি। আর সেই কাঁচা লঙ্কাগুলোই 4টে দিয়ে দিয়েছি। এখন আলুটা আমি একটু নেড়ে করে দেখলাম যে না, খুব ভালো সেদ্ধ হয়নি, সেই জন্য একটা থালা আমি ঢাকা দিয়ে দিব। আর এই থালাটাতে 2-3 মিনিট ঢাকা থাকলে আমার চিংড়ি আলু পোস্তটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন দেখো থালাটাও নামিয়ে নিয়েছি আর দেখলাম নেড়ে চেড়ে যে বেশ ভালোই সেদ্ধ হয়েছে। দেখো তোমরা, এই তরকারিটা দেখে করেই বোঝা যাচ্ছে এটা পুরোপুরি রেডি হয়ে এসেছে, শুধু একটু জলটা শুকনো হয়ে গেলেই হচ্ছে। আর চিংড়ি আলু পোস্ত না খেতে কিন্তু দারুণ লাগে, দেখবে তোমরা বানিয়ে দেখবে এভাবে। এটা কি হয় বলো তো, খুব বেশি তেল মশলা রিচ কোনোটাই না, খুব অল্প সাধারণ ঘরোয়া পদ্ধতিতে বানাবে, খুব ভালো লাগবে আর খুব টেস্ট হবে। আর বাঙালির তো প্রিয় আছেই আলু পোস্ত, তার সঙ্গে একটু চিংড়ি মিশিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই তো জমে যায়। আর এদিকে দেখো বন্ধুরা, উনুনটাতে মনে হচ্ছে এরপর নিভে যাবে, একটু একটু ধোঁয়া আসছে। আর এদিকেও আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আর তরকারিটার কালারটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর আসছে। এখন যখন ধোঁয়া হচ্ছিল আমি একবার কড়াটা নামিয়ে করে জেলে দিয়েছিলাম, তারপর কি সুন্দর জ্বলছে। আর এদিকে আমার তরকারি জলটাও শুকনো হয়ে গেছে, ওই জন্য আমি চিংড়ি আলু পোস্তটা নামিয়ে নিয়েছি। আর সত্যি বলতে বন্ধুরা, চিংড়ি আলু পোস্তটা বানাবার শেষে দেখবে এত সুন্দর গন্ধ আসবে না, মনে হবে যে এখনই ভাত খেতে বসে যায়। আর আমার ক্ষেত্রেও তাই হচ্ছিল, এত সুন্দর গন্ধ আসছিল না, মনে হচ্ছে আমি এখনই খেতে বসে যাই ভাত। তারপর কি আর, আরও কয়েকটা তরকারি করতে হবে, সেই জন্য কড়াটা একটু ভালো করে ধুয়ে নিলাম। আর ওদিকে মা আরও কয়েকটা কাঠ এনে রেখেছিল, বলছিল যদি উনুন না জ্বলে এগুলো দিয়ে জ্বালতে। এই দেখো আমার চিংড়ি আলু পোস্ত রেডি হয়ে গেছে। আর চিংড়ি মাছ তো অনেকেই ভালোবাসা, হ্যাঁ যাদের অ্যালার্জি আছে তাদের কপাল খারাপ, আমারও ছিল, কিন্তু এখন আমার চিংড়ি মাছে কোনো অ্যালার্জি নেই।
বাঙালির প্রিয় এই আলু পোস্তর সঙ্গে আরও কয়েকটা চিংড়ি মাছ মিশিয়ে দিলে তার স্বাদ যে দ্বিগুণ হয়ে যায়। এটা কারা কারা জানবে বলো তো? যারা এইভাবে চিংড়ি আলু পোস্ত খেয়েছো আর যারা আমার মতো বানিয়ে একবার দেখবে যে কেমন লাগে, অবশ্যই তারা বুঝতে পারবে যে চিংড়ি আলু পোস্ত খেতে কতটা ভালো লাগে। আর এটার টেস্টটাও কিন্তু অনেক সুন্দর হয়। তো যাদের অ্যালার্জি আছে তাদের কিছু করার নেই, আমার কিন্তু অ্যালার্জি নেই, সেই জন্য আমি চিংড়ি আলু পোস্ত নিয়ে বসে গেছি খেতে। আর সেই জন্য পাতে আর কোনো সবজি রাখলাম না। তো বন্ধুরা, এইভাবে বানিয়ে অবশ্যই খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে এইভাবে রান্না করলে তোমাদের কী রকম লাগলো খেতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে। তো